প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। নাহিদ ইসলাম নামটি এখন আর কেবল একজন সংসদ সদস্যের পরিচয় নয়, বরং এটি একটি স্পর্ধার নাম, একটি বিপ্লবের জীবন্ত ইশতেহার। সংসদীয় রাজনীতির চিরাচরিত তুষামোদী আর পচাগলা শব্দবলির অরণ্যে তিনি এক বিধ্বংসী ঝড়ের মতো আবির্ভূত হলেন। 25 মিনিটের বরাদ্দকৃত সময়ের সীমানা ছাড়িয়ে 35 মিনিটেরও বেশি সময় ধরে তিনি যে অগ্নিঝরা জবানবন্দি পেশ করলেন তা কেবল একটি ভাষণ ছিল না, বরং তা ছিল বাংলাদেশের রাজনীতির ভণ্ডামির মুখোশ ছিঁড়ে ফেলার এক নির্মম অস্ত্রোপচার। তিনি শুরুটাই করলেন অর্থমন্ত্রীর তথাকথিত সংসদীয় অসত্য বা সরাসরি মিথ্যাচারের মূলে কুঠারাঘাত করে। অর্থমন্ত্রী যখন বুক ফুলিয়ে অস্বীকার করছিলেন যে বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি, তখন নাহিদ যেন ইতিহাসের দলিল হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসাবে যাকে বসানো হয়েছে তিনি কেবল ব্যবসায়ী নন, বরং বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত এক ব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আর ঘটেনি যেখানে একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের চাবিকাঠি সঁপে দেওয়া হয়েছে কেবল নির্বাচনে অংশ নেওয়া বিএনপির সেই সব প্রার্থীদের হাজার কোটি টাকার ঋণখেলাপি ধামাচাপা দেওয়ার জন্য, যারা রাজনীতির নামে জনগণের অর্থ লুটপাটে মত্ত। নাহিদ এরপর তৃণ থেকে বের করে আনলেন আরও মারাত্মক তীর, যার লক্ষ্যবস্তু ছিল বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার শাহাবুদ্দিন চুপ্পু, যার নাম শুনলে দীর্ঘ 1 যুগ ধরে চলা দমনপীড়ন, খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং লোটত রাজের এক বিভৎস অধ্যায়। তাকে বিএনপি আজও রাষ্ট্রপতির পদে বহাল রেখেছে। নাহিদ একে কেবল রাজনৈতিক সমঝোতা নয়, বরং বিএনপির চরম দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করে সংসদের ভেতর এক পিনপতর নীরবতা তৈরি করলেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিএনপির তথাকথিত উচ্ছ্বাসকে তিনি যে উপমায় বিদ্ধ করলেন তা ছিল রীতিমতো অপমানজনক সত্য। গাধা দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো মাহাত্ম্য নেই। বাংলাদেশের সংবিধান নিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনায় জিকির তুলেন তাদের জন্য নাহিদ ছিলেন এক কঠোর শিক্ষক। তিনি স্পষ্ট করে দিলেন যে এই সংবিধান কোনো গণতান্ত্রিক দলিল নয়, বরং এটি একজন রাজাকে মাথায় রেখে রচিত একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বীজতলার নাম। বিএনপির দাবি অনুযায়ী যদি কেবল নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান রচনার অধিকার রাখেন, তবে ৭২-এর সংবিধান কি বৈধ? কারণ সেটি তো স্বাধীন বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধিরা লেখেননি, লিখেছিলেন পাকিস্তানের সংবিধান তৈরির জন্য নির্বাচিত হওয়া সদস্যরা। নাহিদ যেন ইতিহাসের এই গোপন ক্ষতটিকে জনসম্মুখে উন্মোচিত করে দিলেন। এরপর তিনি জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির সীমাহীন প্রতারণার যে ফিরিস্তি দিলেন তা শুনে পুরো সংসদ স্তম্ভিত। ঐকমত্য কমিশনের আলোচনার আড়ালে যে বেইমানির নীল নকশা আঁকা হয়েছিল, যেখানে একক ব্যক্তির বল প্রয়োগে শেষ মুহূর্তে নোট অব ডিসেন্ট যুক্ত করা হয়েছে, তাকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে বললেন এটি কেবল প্রতারণা নয়, এটি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। বিএনপি যখন বলে জুলাই সনদ ঐকমত্যের ভিত্তিতে কার্যকর হবে, তখন নাহিদ এক যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিলেন, যদি একটি দল তার নিজস্ব ইশতেহার অনুযায়ী সংস্কার চালায়, তবে সেখানে জাতীয় ঐক্য বা মত বিনিময়ের ভরং কেন? সংস্কার নিয়ে বিএনপির বর্তমান অবস্থানকে তিনি ফ্যাসিবাদদের নবসংস্করণ হিসেবে আখ্যা দিলেন। যে কাঠামো পরিবর্তনের অঙ্গীকার করে তারা রাজপথে আন্দোলন করেছিলেন, ক্ষমতায় যাওয়ার পর সেই গন্ধ পেয়েই আজ তারা সেই সংস্কার থেকে পিছু হটেছে। বিএনপির সংসদ সদস্যদের জুলাই বিপ্লবকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার হাস্যকর প্রচেষ্টাকে তিনি এক তুড়িতে উড়িয়ে দিয়ে বললেন, এ দুটোই স্বতন্ত্র ঐতিহাসিক ঘটনা। জুলাই বিপ্লব হলো মুক্তিযুদ্ধের সেই উত্তরসূরি যা গত 55 বছরের বিভাজনের রাজনীতিকে কবর দিতে চাই। নাহিদ অত্যন্ত সাহসের সাথে মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞায়নের দাবি তুললেন এবং মুজিব বাহিনীকে তালিকা থেকে বাদ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন, কারণ সেই বাহিনী মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ব্যতীত অন্য সবার বিরুদ্ধেই অস্ত্র ধরেছিল। স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরেও যারা পক্ষ বিপক্ষ বিভাজন করে জাতিকে পঙ্গু করে রাখতে চায়, নাহিদ তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করলেন। বিএনপির নেতারা যখন নিজেদের 24-এর আন্দোলনের অগ্রভাগে দেখানোর জন্য হীনমন্যতায় ভোগেন, তখন নাহিদ তাদের মনে করিয়ে দিলেন যে 90 বা 69 ছিল রাজনৈতিক দল নিয়ন্ত্রিত আন্দোলন, কিন্তু 24 ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, যার নেতৃত্বে ছিল ছাত্র জনতা, আর রাজনৈতিক দলগুলো ছিল কেবল পেছনের সারির অনুগামী। 1971 সালের পর থেকে যে দেশ বাংলাদেশকে একটি করত রাজ্য বানাতে চেয়েছিল, তাদের সাথে সমান সমান সম্পর্ক ছাড়া অন্য কিছুকে তিনি জাতীয় মর্যাদার পরিপন্থী হিসেবে ঘোষণা করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের শোচনীয় ব্যর্থতা তুলে
ধরতে গিয়ে নাহিদ বিএনপির নেতাকর্মীদের দ্বারা সংগঠিত শতাধিক খুন, ধর্ষণ আর চাঁদাবাজির পরিসংখ্যান ছুড়ে দিলেন। শাহবাগ থানায় ডাকসু নেতাদের উপর হামলা কিংবা সাংবাদিকদের উপর ছাত্রদলের পাশবিক নির্যাতনের ঘটনায় কেন আজও কোনো মামলা হয়নি? কেন অপরাধীরা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্ন যখন তিনি করলেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গদি যেন কেঁপে উঠেছিল। কৃষকদের সাথে সরকারের প্রতারণা নিয়েও তিনি আপোষহীন। একদিকে কৃষক কার্ডের টুপ দেওয়া হচ্ছে, অন্যদিকে জ্বালানি আর শ্রমিকদের দাম বাড়িয়েও ফসলের দাম রাখা হয়েছে আগের বছরের সমান। নাহিদাকে কৃষকদের পেটে লাথি মারার সাথে তুলনা করেন। জুলাই যোদ্ধা ও ভাতা সুযোগ সুবিধা নিয়ে তার দাবি ছিল শহীদদের প্রতি সত্যিকারের দায়বদ্ধতার প্রকাশ। পরিশেষে তিনি নিজের আসন ঢাকা 11 এবং প্রধানমন্ত্রীর আসন ঢাকা 17 এর মধ্যকার আকাশ পাতাল বৈষম্য তুলে ধরে দেখিয়ে দিলেন যে বিরোধী দলীয় এলাকায় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করাটা সরকারের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। উন্নয়নের কৃতিত্ব বিএনপির হেরে যাওয়া প্রার্থীরা পাচ্ছে কিনা তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার দাবি ছিল স্রেফ উন্নয়ন। নাহিদ ইসলাম নামের এই তরুণটি সংসদে দাঁড়িয়ে যা বললেন তা কেবল শব্দমালা ছিল না, তা ছিল এক ক্ষুব্ধ প্রজন্মের আত্মনাদ এবং নতুন এক বাংলাদেশের স্বপ্নচিত্র। তিনি প্রমাণ করলেন কেন তাকে জুলাইয়ের ইমাম বলা হয়। তিনি কেবল একজন নেতা নন, তিনি এক অপরাজয়ের কিংবদন্তি, যার প্রতিটি বাক্য ছিল আগামীর বাংলাদেশের নির্মাণ কৌশলী। নাহিদ ইসলামের এই প্রলয়ঙ্কারী সংসদীয় ভাষণ কেবল সময়কালীন রাজনীতির ব্যবচ্ছেদ নয়, বরং এটি আগামী দিনের বাংলাদেশের নতুন এক মেরুকরণের পূর্বাভাস। সংসদের প্রতিটি কোণে যখন তিনি সত্যের বারুদ ছিটিয়ে দিচ্ছিলেন তখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই তরুণ কেবল রাজপথের লড়াকু সৈনিক নন, বরং তিনি রাষ্ট্রের নীতি নির্ধারণী কাঠামো আমূলে বদলে দেওয়ার এক সুনিপুণ কারিগর। তার এই আপসহীন কণ্ঠস্বর প্রমাণ করে যে আপোষকামিতা বা রাজনৈতিক লেনদেনের যে গুণে ধারা সংস্কৃতি বাংলাদেশের গণতন্ত্রকে কুরে কুরে খাচ্ছিল, সেখানে তিনি এক দুর্বেদ্য দেয়াল হিসেবে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে নাহিদ ইসলামের সম্ভাবনা কেবল একটি আসন বা একটি মন্ত্রণালয়ের সীমাবদ্ধ গণ্ডিতে আটকে থাকার নয়, বরং তিনি হতে যাচ্ছেন সেই প্রজন্ম 24-এর প্রধান দিশারি, যারা গতানুগতিক ক্ষমতার রাজনীতির বাইরে একটি প্রকৃত জনকল্যাণকামী ও সার্বভৌম রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তার বক্তব্যে যে গভীরতা, সাহসিকতা এবং ইতিহাসের নির্মোহ বিশ্লেষণ ফুটে উঠেছে তা তাকে ভবিষ্যতে রাষ্ট্রের উচ্চতর নেতৃত্বের আসনে আসীন করার দাবি রাখে। তিনি যেভাবে নিজ দলের তুষামোদ না করে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সরাসরি আঘাত করেছেন তা এদেশের সংসদীয় ইতিহাসে বিরল। আগামীর রাজনীতিতে নাহিদ ইসলাম হবেন সেই শক্তি যিনি কেবল শাসক হিসেবে নয়, বরং একজন আদর্শিক পথ প্রদর্শক হিসেবে জাতিকে ঐক্যবদ্ধ করবেন। তার হাত ধরেই হয়তো স্বাধীনতার 55 বছর পর বাংলাদেশ সেই প্রকৃত মুক্তি অর্জন করবে, যেখানে পক্ষ বিপক্ষের বিভাজন মুছে গিয়ে কেবল দেশপ্রেম আর ন্যায় বিচারই হবে রাজনীতির মূল ভিত্তি। সংসদ থেকে রাজপথ সর্বত্রই তার এই অনমনীয় উপস্থিতি বলে দিচ্ছে যে নাহিদ ইসলাম কোনো খণ্ডকালীন চমক নন, বরং তিনি দীর্ঘমেয়াদী এক বিপ্লবের নাম। সময় যত গড়াবে তার এই কণ্ঠস্বর ততই প্রখর হবে এবং তিনি হয়ে উঠবেন আগামীর বাংলাদেশের সেই অনিবার্য নায়ক, যার নেতৃত্বে দেশ নতুন কোনো উচ্চতায় পৌঁছাবে। তাই নির্দ্বিধায় বলা যায়, জুলাইয়ের এই ইমাম তার দূরদর্শী চিন্তাধারা আর নিঃস্বার্থ দেশপ্রেম দিয়ে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তিতে পরিণত হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, সংসদ ভবনে নাহিদ ইসলামের আজকের এই বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।